আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি হাবিবা আফরোজ। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে দুবাই পৌঁছে এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে দেশের সংস্কার ও অর্থনীতি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। বিস্তারিত দেখুন সামদানি প্রত্যয়ের রিপোর্টে। গেল এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিকভাবে সমাদৃত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দিতে দুবাই পৌঁছে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সম্মেলনের আগে দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কার, নির্বাচন ও সামাজিক ব্যবসায় নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বিগত সরকার দেশের সকল আর্থিক খাত ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, দেশের সংস্কারে বিভিন্ন কমিশন একযোগে কাজ করে যাচ্ছে। এছাড়া এবছরের ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টা। সকল ক্ষেত্রে সংস্কারের কাজ চলমান রয়েছে। কমিশনগুলোর কাজ নিয়ে সবাই ঐক্যমতে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে নির্বাচন দেয়া হতে পারে। এদিকে সম্মেলনের এক ফাঁকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। এ সময় 10 লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সামদানি প্রত্যয়, RTV। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে এই কমিশন। মেয়াদ 6 মাস। এই কমিশন গঠনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনার শেষে সুপারিশ করবে। কমিশনের সহ সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতে খায়রুজ্জামান সহ 5 জন। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রতিবেদন প্রকাশের 2 দিন পর সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এদিকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় বিএনপি। দেখুন অধরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাই-আগস্টে প্রায় 1400 জনের মতো নিহত হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের নির্দেশদাতা হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতারা। বুধবার জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের 114 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। তাদের প্রতিবেদনটা প্রকাশ করেছেন। এমন অবস্থায় জাতিসংঘের প্রতিবেদনটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এক সংবাদ সম্মেলন করে বলেন, শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসাবে ট্রাইব্যুনালে আসবে। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। এ সময় জাতিসংঘের সুপারিশ অনুযায়ী হত্যাকাণ্ডে যুক্ত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করার পরামর্শকে সমর্থন জানান তিনি। সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। এদিন জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে সারা দেশে 848 জন নেতাকর্মী নিহতের ঘটনায় তালিকা সহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এই মামলায় আছে সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের উপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। এই ইস্যুতে বন্ধু রাষ্ট্রগুলোকে কাজে লাগানো হবে কিনা এর সিদ্ধান্ত নেবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এগ্রিমো এখনো পায়নি ঢাকা। এ সংক্রান্ত কাজে 2.5-3 মাস সময় লাগা স্বাভাবিক ব্যাপার বলে মত রফিকুল আলমের। দিল্লিতে হাই কমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের সম্মতি চেয়েছি। এটাতে সময় লাগতে পারে। এই সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নাই। আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি। 18 ফেব্রুয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ট্রিপোলি ঢাকা সফরে আসছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে এই সফর সহায়ক হবে বলে জানান রফিকুল আলম। এই সফরটি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আওয়ামী লীগ আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে তারুণের উৎসবে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, আয়নাঘরের নির্মমতা দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ পুরো বিশ্ব। জুলাই অভ্যুত্থানের মতো আয়নাঘরও আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে। ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের চালিকা শক্তি তরুণরা। তারা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে, এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। ফলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের কাছে দাবি জানায় বিএনপি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। রুটিন আলোচনা হয়েছে, যেটা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বিএনপির স্বস্তির কথা জানান। প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আয়নাঘরের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানও পরিষ্কার করেন মির্জা ফখরুল। এটা আমরা পুরোপুরি বিরোধী, জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না।
বিএনপি মহাসচিব বলেন, জনগণ নির্ধারণ করবে কারা নির্বাচনে থাকবে আর কোন দল থাকবে না। কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। জাহিদ রহমান, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 জনের নাইকো দুর্নীতি মামলার রায়ের জন্য 19 ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলমের রায়ের জন্য এদিন ধার্য করেন। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ছিল। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম হাজিরা দেন। আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। গত 29 জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় 68 জন সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 2023 সালের 19 মার্চ এই মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। 2007 সালে তেজগাঁও থানায় খালেদা জিয়ার নামে নাইকো দুর্নীতি মামলা করে দুদক। তৎকালীন ম্যাজিস্ট্রেট দিয়ে তৎকালীন সময়ে সেটি 164 স্টেটমেন্টে রূপান্তর করে। এই মামলার মধ্যে বেগম খালেদা জিয়া, গিয়াসউদ্দিন আল মামুন, সেলিম ভুঁইয়া বা অন্য কেউ তাদের সরাসরি এই মামলার মধ্যে কোনোভাবে সম্পৃক্ততা ছিল না, বা তাদের বিরুদ্ধে সরকার পক্ষ, দ্যাট ইজ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সন্দেহাতীতভাবে ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই বা প্রমাণ করতে সক্ষম হন নাই। আমরা আগামী 19/2/2025 তারিখে বিজ্ঞ আদালত এই মামলার রায়ের জন্য দিন ধার্য করেছেন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন তা করেই জাতীয় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। বলেন, সেটুকু সময় জামায়াত দিতে চায়। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গোলাম পারওয়ার বলেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, জামায়াতও চায় জাতীয় নির্বাচনের আগে হোক স্থানীয় নির্বাচন। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামায়াতের রয়েছে বলেও এ সময় জানান তিনি। আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। নিয়োগ ফিরে পেতে শাহবাগে অবস্থান নেয়া প্রাথমিক শিক্ষকদের লাঠিচার্জ ও জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে 14 জনকে আটক করা হয়। সচিবালয়ের সামনে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ছত্রভঙ্গে লাঠিপেটা করেছে পুলিশ। সেখান থেকেও 5 জনকে আটক করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা টানা 8ম দিনের মতো আন্দোলনে নামেন। প্রথমে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়ার পর শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে লাঠিচার্জ ও পরে জলকামানের পানি ছিটাতে হয় পুলিশকে। এরা এর আগেও এখানে অবস্থান করেছিল, আমরা এদেরকে জলকামান দিয়ে এদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা কিছু অ্যারেস্টও করেছিলাম। পরে এরা আমাদের কথা দিয়েছিল যে তাদেরকে ছেড়ে দিলে এরা এখানে আর মোড়ে আসবে না, জাদুঘরে ওখানে থাকবে যেখানে বরাবর ছিল। সেই শর্তে আমরা ওদেরকে মুসলেকা দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু আপনারা দেখছেন যে তারা সেই কথা রাখেনি। গত বছরের 19শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। এদিকে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হওয়াদেরও ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে এসব পুলিশ সদস্য। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। 8 দিন বিরতি দিয়ে আগামীকাল তুরাগ তীরে ফজরের নামাজের পর শুরু হবে দ্বিতীয় পর্বের এই আয়োজন।
এর মধ্যে দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বাংলাদেশ তাবলিগ জামায়াত শুরাই নিজামের অধীনে 31 জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, যা 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জুবায়ের অনুসারীদের ইজতেমা। আগামী 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের 5ম দিনে গাজীপুরে আরও 14 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মী। এ নিয়ে গত 4 দিনে মোট 326 জনকে আটক করা হয়েছে। যশোরে আওয়ামী লীগের 14 নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া 6 জনকে গ্রেফতার করা হয়েছে পটুয়াখালীতে। চুয়াডাঙ্গায় আরও 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ধামরাইয়ে। 24 ঘন্টায় 6 জনকে আটক করা হয়েছে কুমিল্লায়। এদিকে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আবুল কাশেমের মরদেহ জানাজা শেষে দাফন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক মাঠ ও বোটবাজার কলমেশ্বরে 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। আবুল কাশেমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 167 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল তার স্ত্রী ও 2 মেয়ের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে 27 কোটি 52 লাখ টাকা, তার স্ত্রী কাশরির কামালের বিরুদ্ধে 46 কোটি 11 লাখ টাকা, মেয়ে কাশফি কামালের বিরুদ্ধে 31 কোটি 58 লাখ টাকা এবং নাফিসা কামালের বিরুদ্ধে 62 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। অসাধু উপায়ে গত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। র্যাব বিলুপ্তি সহ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে সরকার। তবে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এসপি ইমিগ্রেশনে বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এতে সরকারকে দেয়া নানা সুপারিশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির সুপারিশ করে সংস্থাটি। এক ঘন্টা লাগতো। সচিবালয়ে এসবি ইমিগ্রেশন কর্তৃক 14টি দেশের বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সংস্থাটির দেয়া প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবে সরকার। একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যে সকল দেশ বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসার আওতায় আছে, কোনো জটিলতা ছাড়াই 10 মিনিটে ভিসা পাবেন তারা। অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এখানে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসাটা পেয়ে, এটা তারা এটা পাবে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসাটা। এছাড়া পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। আশিকুল আলম, RTV, ঢাকা। খেলার খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রাত 1টায় দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। এর আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় লক্ষ্য বাংলাদেশ দলের। শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান নাজমুল শান্ত। হাইব্রিড পদ্ধতিতে হচ্ছে এবারের আসর। ভারতের সবগুলো ম্যাচ হবে আরব আমিরাতে, বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বি গ্রুপে বাংলাদেশ দলের প্রথম প্রতিপক্ষ ভারত। 20 ফেব্রুয়ারি দুবাইতে হবে এই ম্যাচ। এরপর 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে টাইগারদের পরবর্তী ম্যাচ। একই ভেন্যুতে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে ফিল সিমন্সের দল। জাতীয় নারী ফুটবল দলকে এবারের 21শে পদকের জন্য মনোনীত করা হলেও কেবলমাত্র 11 জনের নাম চেয়েছে আয়োজক কমিটি। তবে বাফুফে বলছে পুরো দল অর্থাৎ 32 জনের স্কোয়াডের প্রত্যেকেই এই পদকের দাবিদার। সেখানে 11 জনকে কোনোভাবেই আলাদা করা যাবে না। দল সম্পৃক্ত সকলকে এই সম্মানের জন্য বিবেচিত করতে 21শে পদক আয়োজক কমিটির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছে বাফুফের কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান। ফিফা গাইডলাইন অনুযায়ী অ্যাবসলুটলি কন্টিজেন্ট থাকে 32 জনের, সেখানে টিম স্কোয়াড থাকে 23 জনের। 11 সেট খেলে এবং 5 জন সাবস্টিটিউট থাকে। 11টা মেয়ে সব কিছু সফলতা এনে দিয়েছে এরকম না, এটা টিম ওয়ার্ক কাজ করে, সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয়। এই টিম ওয়ার্ক কাজ করার ফলে এই রেজাল্টগুলো এসেছে। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।